পাটনার রাজনৈতিক করিডোরে হঠাৎ করেই এক নতুন গুঞ্জন। বিহারের রাজনীতিতে বছরের পর বছর ধরে যাকে দেখা গিয়েছে কিংমেকার হিসেবে, যিনি অন্যদের জেতানোর কৌশল বানিয়েছেন, সেই প্রশান্ত কিশোর কি অবশেষে নিজেই ভোটের ময়দানে নামতে চলেছেন? শুধু নামা নয়, সরাসরি বিজেপির সবচেয়ে সুরক্ষিত দুর্গগুলোর একটিতে ঝাঁপ দিতে পারেন তিনি। বাঁকিপুর, যে আসন 3 দশকেরও বেশি সময় ধরে বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত, যেখানে উচ্চবর্ণ ও শহুরে ভোট ব্যাংক প্রায় একতরফাভাবে গেরুয়া শিবিরের সঙ্গে থেকেছে, সেই আসন থেকেই উপনির্বাচনে লড়ার সম্ভাবনা তৈরি হয়েছে প্রশান্ত কিশোরের। আর এই জল্পনাই এখন বিহারের রাজনীতিকে নতুন করে উত্তপ্ত করে তুলেছে। কারণ এটা শুধুমাত্র একটি উপনির্বাচন নয়, এটা হতে পারে প্রশান্ত কিশোরের রাজনৈতিক ভবিষ্যতের সবচেয়ে বড় পরীক্ষা। এতদিন তিনি ছিলেন নেপথ্যের কারিগর, কৌশলবিদ, ভোটের অঙ্ক কষার বিশেষজ্ঞ। কিন্তু জনসুরাজ পার্টি গঠনের পর প্রথমবার তিনি এমন এক পরিস্থিতির সামনে দাঁড়িয়েছেন যেখানে তাকে প্রমাণ করতে হবে তিনি শুধু রাজনৈতিক পরামর্শদাতা নন, তিনি নিজেও ভোট টানতে পারেন কিনা। আর সেই কারণে বাঁকিপুর উপনির্বাচনকে অনেকেই দেখছেন পিকে বনাম বিজেপি লড়াই হিসেবে। প্রশ্ন উঠছে, এই লড়াই কি বিহারের রাজনীতিতে তৃতীয় শক্তির উত্থানের সূচনা করবে, নাকি বিহারের দুর্ভেদ্য দুর্গে ধাক্কাকে আবারও বাস্তবতার মুখোমুখি হবে জনসুরাজ পার্টি? আজকের এই ব্যাখ্যায় আমরা সেই অঙ্কটাই বুঝে নেওয়ার চেষ্টা করব। শোনা যাচ্ছে যে সবকিছু ঠিকঠাক থাকলে প্রশান্ত কিশোর নিজেই উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। একটি সাক্ষাৎকারে জনসুরাজের রাজ্য সভাপতি মনোজ ভারতী বলেন, প্রশান্ত কিশোর সম্প্রতি একবার বাঁকিপুর গিয়েছেন। আমার ব্যক্তিগত মতামত হলো তার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা উচিত, তবে তার প্রার্থিতার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কার্যনির্বাহী কমিটি। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী 17 মে সন্ধ্যায় বাকুরগঞ্জে জনসুরাজ পার্টির একটি সভা অনুষ্ঠিত হয়। রাজ্য সভাপতি মনোজ ভারতীও সেখানে উপস্থিত ছিলেন এবং জনগণের মতামত জানতে চান। সভা চলাকালে জনগণকে সেরা প্রার্থীকে এবং প্রশান্ত কিশোর সম্পর্কে আপনাদের মতামত কি, এই প্রশ্ন করা হয়েছিল। বিজেপি সভাপতি নীতিন নবীন রাজ্যসভায় নির্বাচিত হওয়ায় বাঁকিপুর বিধানসভা আসনটি শূন্য হয়ে গেছে। সেখানে উপনির্বাচনের প্রস্তুতি চলছে, কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই আলোচনা আচমকা তৈরি হয়নি। গত কয়েক মাস ধরেই জনসুরাজ বুঝতে পারছিল শুধু সংগঠন গড়ে তোলা বা পদযাত্রা দিয়ে রাজনীতিতে জায়গা করে নেওয়া সম্ভব নয়। ভোটে জিততে হলে এমন একটি প্রতীকী লড়াই দরকার যা দলকে নতুন পরিচিতি দেবে। আর সেই কারণে এমন একটি আসন বেছে নেওয়ার ভাবনা সামনে এসেছে যেখানে লড়াই কঠিন হলেও জাতীয় স্তরে বার্তা দেওয়া সম্ভব। বাঁকিপুর সেই অর্থে আদর্শ মঞ্চ, কারণ এখানে জিততে প্রশান্ত কিশোর শুধু একটি আসন জিতবেন না, তিনি প্রমাণ করবেন যে বিজেপির শহুরে উচ্চবর্ণ ভোট ব্যাংকেও ফাটল ধরানো সম্ভব। আর যদি হারেনও কিন্তু শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেন, তাহলেও রাজনৈতিকভাবে তিনি লাভবান হতে পারেন। কারণ তখন তিনি দাবি করতে পারবেন যে জনসুরাজ আর শুধুই পরীক্ষামূলক দল নয়, বরং বাস্তব রাজনৈতিক শক্তি। 2025 সালে বিহার বিধানসভা নির্বাচন জনসুরাজ পার্টির জন্য ছিল বড় ধাক্কা। 2024 সালের 2 অক্টোবর আনুষ্ঠানিকভাবে দল গঠনের পর প্রশান্ত কিশোর দীর্ঘ পদযাত্রা করেন, গ্রামে গ্রামে সভা করেন এবং নিজেদের বিকল্প শক্তি হিসেবে তুলে ধরার চেষ্টা করেন। উচ্চ প্রত্যাশা নিয়ে দল 243টির মধ্যে 238টিতে প্রার্থী দিয়েছিল, কিন্তু ফলাফল ছিল অত্যন্ত হতাশাজনক। একটি আসনও জিততে পারেনি জনসুরাজ। কেবল মধৌরা আসনে দ্বিতীয় স্থান পায় দল। মোট ভোট শতাংশ ছিল 3.4% মাত্র। এই ফলের পর থেকে প্রশ্ন উঠতে শুরু করে, প্রশান্ত কিশোর কি শুধুই মিডিয়া নির্ভর রাজনৈতিক ব্র্যান্ড, বাস্তবে কি তার সংগঠনের শক্তি রয়েছে? আরও বড় প্রশ্ন ওঠে তখন যখন তিনি নিজে রাঘবপুর থেকে লড়াই করার ইঙ্গিত দিয়ে পরে সরে গিয়েছিলেন। বিরোধীরা তখন অভিযোগ তোলে তিনি অন্যদের ভোটে নামান, কিন্তু নিজে ঝুঁকি নেন না। তাই প্রশান্ত কিশোরের সামনে রয়েছে বাঁকিপুর আসনটি, কারণ এতে তিনি দেখাতে পারবেন তিনি মাঠে নামতে ভয় পান না। তিনি শুধু কৌশলবিদ নন, সরাসরি জনসমর্থন পরীক্ষা করতেও প্রস্তুত। প্রশান্ত কিশোরের পুরো রাজনৈতিক একখানি তৈরি হয়েছে জাতপাতের বাইরে উন্নয়ন ধারণার উপর। তিনি দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন যে বিহারের রাজনীতি কেবল যাদব বনাম কুর্মী বা জাতিগত সমীকরণে আটকে রয়েছে। তার বক্তব্য শিক্ষা, কর্মসংস্থান ও উন্নয়নই হওয়া উচিত রাজনীতির মূল বিষয়। বাঁকিপুর সেই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ক্ষেত্র, কারণ এটি গ্রামীণ বিহারের মতো জাতিগত সমীকরণ নির্ভর এলাকা নয়। এখানে শিক্ষিত মধ্যবিত্ত ব্যবসায়ী, পেশাজীবী এবং শহুরে ভোটারদের সংখ্যা বেশি। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট থেকে শুরু করে ডাক্তার, আইনজীবী, ব্যবসায়ী অনেকে এখানে রয়েছেন। এদের মধ্যে অনেকে ঐতিহ্যগতভাবে বিজেপির দিকে ঝুঁকে থাকলেও স্থানীয় অসন্তোষ থাকলে তারা বিকল্প ভাবতে পারেন। যদি প্রশান্ত কিশোর এই ভোটারদের বোঝাতে পারেন যে তিনি বিজেপির চেয়ে বেশি দক্ষ প্রশাসনিক বিকল্প, তাহলে তিনি নতুন ধরনের রাজনীতিতে জায়গা করে নিতে পারেন। বাঁকিপুরে বিজেপি 1995 সাল থেকে অপরাজিত। এই আসনে বিজেপি শুধু জেতে না, আধিপত্য বজায় রাখে। ফলে এখানে শক্ত লড়াই দিতে পারলে প্রশান্ত কিশোর জাতীয় স্তরেও বার্তা দিতে পারবেন যে তিনি শুধু আরজেডি বিরোধী বা জেডিইউ বিরোধী নন, বিজেপির শহুরে ভোট ব্যাংকেও প্রভাব ফেলতে পারেন। প্রশান্ত কিশোর বুঝতে পারছেন যদি তিনি সরাসরি আরজেডি বা জেডিইউ এর জাতিগত দুর্গে লড়েন, তাহলে তাকে শক্তিশালী যাদব বা কুর্মী ভোট ব্যাংকের সামনে পড়তে হবে। সেখানে দ্রুত জায়গা তৈরি করা কঠিন।
কিন্তু বাকিপুরে বিজেপির ভোট অনেকটা ব্র্যান্ড মোদি নির্ভর। স্থানীয় অসন্তোষ তৈরি হলে সেই ভোটের একটি অংশ বিকল্পের দিকে যেতে পারে। এখানেই পিকের সুযোগ। তিনি নিজেকে শিক্ষিত, আধুনিক, প্রশাসনিকভাবে দক্ষ বিকল্প হিসেবে তুলে ধরতে চাইবেন। একই সঙ্গে আরজেডি কংগ্রেস জোটও এখানে ঐতিহাসিকভাবে দুর্বল, ফলে বিরোধী ভোট একজোট হলে বিজেপি প্রথমবার চাপের মুখে পড়তে পারে। রাজনৈতিক মহলে এমন আলোচনাও চলছে যে মহাজোট হয়তো পরোক্ষে পিকের সুবিধা করে দিতে পারে, যাতে বিজেপির বিরুদ্ধে একক প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়। বাকিপুর বিধানসভা আসনটি বিহারের অন্যতম হাই প্রোফাইল শহরে আসন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এখানে মোট ভোটার সংখ্যা প্রায় 3,79,000। এই আসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলে এখানে উচ্চবর্ণ ভোটারদের প্রভাব অত্যন্ত বেশি। প্রায় 70,000 কায়স্থ ভোটার রয়েছেন। ঐতিহ্যগতভাবে বিজেপির মূল শক্তি এই সম্প্রদায়। 1995 সাল থেকে বিজেপি ধারাবাহিকভাবে কায়স্থ প্রার্থী দিয়ে আসছে। উল্লেখযোগ্য সংখ্যক ফরওয়ার্ড কাস্ট ভোটার রয়েছেন, যারা সাধারণত বিজেপির সঙ্গেই থাকেন। যাদব, কুর্মী, বৈশ্য ভোটারও নির্দিষ্ট ওয়ার্ডে গুরুত্বপূর্ণ প্রভাব রাখেন। 30,000-এর বেশি মুসলিম ভোটার রয়েছেন। এসসি মহাদলির ভোটার রয়েছে প্রায় 31,000। কিন্তু শুধু জাতিগত সমীকরণ দিয়ে বাকিপুরকে বোঝা যায় না। এটি সম্পূর্ণ শহুরে আসন। এখানকার ভোটাররা জাতীয় রাজনীতি, মোদির ভাবমূর্তি, হিন্দুত্ব ও অর্থনৈতিক ন্যারেটিভ দ্বারা বেশি প্রভাবিত হন। বিজেপির শক্তি এখানেই। তারা জাতিগত সমীকরণের বাইরে গিয়ে শহরে জাতীয়তাবাদী ভোট একত্রিত করতে পেরেছে। এই কারণেই আরজেডি বা কংগ্রেস এতদিন এখানে নিজেদের জমি তৈরি করতে পারেনি, কারণ তাদের ঐতিহ্যগত সামাজিক সমীকরণ এখানে পুরোপুরি কার্যকর হয় না। পরিসংখ্যান বলছে লড়াই অত্যন্ত কঠিন, কিন্তু রাজনীতিতে অসম্ভব সবসময় অসম্ভব থাকে না। 2020 সালে বিজেপির নীতিন নবীন প্রায় 60% ভোট পেয়েছিলেন এখানে। কংগ্রেস প্রার্থী পেয়েছিলেন 31% ভোট। 2025 সালে বিধানসভা নির্বাচনেও বিজেপি আরও শক্তিশালী হয়। নীতিন নবীন পেয়েছিলেন 63% ভোট। জনসুরাজ পার্টি সেখানে পেয়েছিল 4.97% ভোট। এই হিসেব অনুযায়ী দেখলে প্রশান্ত কিশোরের জয়ের সম্ভাবনা খুবই কম, কারণ 5% থেকে ভোট সরাসরি 45 থেকে 50% পৌঁছানো প্রায় অসম্ভব। তবে রাজনীতিতে অঙ্ক সবসময় সরলরেখায় চলে না। কয়েকটি বিশেষ পরিস্থিতি তৈরি হলে প্রতিযোগিতা জমে যেতে পারে। প্রথমত, যদি মহাজোট কার্যত পিকের দিকে ঝুঁকে পড়ে এবং দুর্বল প্রার্থী দেয়, তাহলে মুসলিম যাদব ভোটের একটা বড় অংশ প্রশান্ত কিশোরের দিকে যেতে পারে। দ্বিতীয়ত, বিজেপির স্থানীয় প্রার্থী নিয়ে অসন্তোষ তৈরি হলে উচ্চবর্ণ ও তরুণ ভোটারদের একটি অংশ বিকল্প খুঁজতে পারে। বাকিপুরে 18 থেকে 34 বছর বয়সী ভোটারদের সংখ্যা 1,10,000-এর বেশি। এই তরুণ ভোটারদের মধ্যে যদি চাকরি ও ভবিষ্যৎ ইস্যুতে পিকে সরব হতে পান, তাহলে প্রতিদ্বন্দ্বিতা জমে উঠতে পারে। তৃতীয়ত, প্রশান্ত কিশোর নিজের প্রার্থী হলে নির্বাচনটি চরিত্র বদলে যাবে। এটি আর সাধারণ উপনির্বাচন থাকবে না। জাতীয় সংবাদ মাধ্যমের নজর পড়বে। জনসুরাজের সমস্ত সংগঠন এক আসনে ঝাঁপাবে এবং প্রচারে বিপুল অর্থ ও শক্তি বিনিয়োগ হবে। পিকে তখন এই নির্বাচনকে পুরনো রাজনীতি বনাম নতুন বিহার একখান হিসেবে তুলে ধরতে চাইবেন। কিন্তু শেষ পর্যন্ত সবচেয়ে বড় প্রশ্ন একটাই: বিহারের ভোটার কি সত্যিই বিকল্প চাই, নাকি এখনো তারা পুরনো রাজনৈতিক সমীকরণে আস্থা রাখে? এই পুরো বিষয় নিয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই জানান।